হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসি একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, দ্যাট ইজ ডিপিএসপি। ডিপিএসপি নিয়ে আলোচনা করার আগে আমরা ডিপিএসপি ব্যাপারটা কী সেটা বুঝবো, এবং তারপর ডিপিএসপি একটা মেনলি আর্টিকেল রিলেটেড চ্যাপ্টার, যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই ডিপিএসপি ব্যাপারটা কী। প্রথমে বলা আছে এটা ডিপিএসপি। হোয়াট ইজ ডিপিএসপি? ডিপিএসপি কথাটার মানে কি বলছে, দিজ আর ডিরেকশনস বাই দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন কিছু ডিরেকশন দিচ্ছে, কাকে দিচ্ছে? টু দ্য স্টেট। তাহলে কনস্টিটিউশন ভারতের সংবিধান কিছু ডিরেকশন দিচ্ছে কাকে? না, রাষ্ট্রকে কিছু ডিরেকশন দিচ্ছে। কি ডিরেকশন, কি রিলেটেড ডিরেকশন সেটা নিয়ে যদি আমরা একটু ডিসকাশন করি। স্পেসিফিক্যালি রাষ্ট্র যখন কোনো পলিসি বানাবে, রাষ্ট্র যখন কোনো আইন বানাবে, তখন কিন্তু এই ডিরেকশনগুলোকে, এই যে ইনস্ট্রাকশনসগুলো, সেগুলোকে মাথায় রেখে রাষ্ট্রকে কিন্তু পলিসি বানাতে হবে বা ল বানাতে হবে। তাহলে আমরা যদি একটু ডিসকাশন করে নিই, কনস্টিটিউশন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, কিছু ডিরেকশন দিচ্ছে, যেগুলোকে মাথায় রেখে রাষ্ট্র পলিসি এবং আইন বানাবে। যদি বানায় তাহলে কি হবে, লাভ কি হবে? লাভ হলো এটাই হবে, যদি এটা হয় তাহলে আলটিমেট দেশের ভালো হবে, নেশনের ভালো হবে, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, রাষ্ট্রের যারা মানুষ তাদের ভালো হবে। এইটা এখানে মেনশন করা আছে। তাহলে একটু আগে জাস্ট বুঝে নিই যে ডিপিএসপি কথাটার মানে কি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে হলো আমাদের দেশের কনস্টিটিউশন, আমাদের দেশের সংবিধান আমাদের রাষ্ট্রকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। রাষ্ট্র, তুমি যখন দেশের জন্য পলিসি বানাবে, আইন বানাবে, তখন এই ইনস্ট্রাকশনগুলোকে মাথায় রেখে তুমি পলিসি বানাবে যাতে দেশের ভালো হয়, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট হয়, কল্যাণ হয়। ঠিক আছে? আর এই ইনস্ট্রাকশনস যেগুলো, এই ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলি ডিরেক্টিভস প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি। তাহলে যদি ডিপিএসপি নিয়ে আলোচনা করতে হয়, দেখো এখানে কি বলা হয়েছে, দিজ আর দ্য ডিরেকশন বাই দ্য কনস্টিটিউশন টু স্টেট উইচ স্টেট শুড কিপ ইন মাইন্ড, যেটা অবশ্যই স্টেটকে মাথায় রাখতে হবে। কখন? while formulating policies, যখন পলিসি ফর্মুলেট করবে, অ্যান্ড enacting laws for the welfare of the people, মানুষের ভালোর জন্য, ওয়েলফেয়ারের জন্য রাষ্ট্রকে কিন্তু এটা মাথায় রেখে কাজ করতে হবে। সেইটার কথা ডিপিএসপিতে বলা আছে। বা ডিপিএসপি হলো সেই ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনগুলো রাষ্ট্রকে দিচ্ছে কনস্টিটিউশন। তুমি এগুলো মাথায় রেখে দেশের জন্য পলিসি বানাবে, আইন বানাবে, তাহলে মানুষের ওয়েলফেয়ার হবে, মানুষের ভালো হবে। ঠিক আছে? নট এনফোর্সেবল বাই দ্য কোর্টস অফ ল, সো নট জাস্টিসিয়েবল। এটাই হলো মেন ডিফারেন্স between fundamental rights and ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে মেন ডিফারেন্স হলো এটাই, যে ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটসগুলো এনফোর্সেবল। কোথায়? অর্থাৎ যদি আমাদের রাষ্ট্র আমাদের ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেয়, তাহলে আমরা সোজা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। অ্যাজ পার আর্টিকেল 32 আমাদেরকে ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করার। আর্টিকেল 226 আমাদেরকে ক্ষমতা দিয়েছে হাইকোর্টে অ্যাপ্রোচ করার। ডিপিএসপির ক্ষেত্রে ডিপিএসপি যে ইনস্ট্রাকশনগুলো কনস্টিটিউশন দিচ্ছে রাষ্ট্রকে বানানোর জন্য, যদি সেই ইনস্ট্রাকশন ফলো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেট আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না, যে এটা বলা ছিল ডিপিএসপিতে, রাষ্ট্র এটা মেনে চলছে না, তার জন্য কিন্তু আমরা কোর্টে যেতে পারবো না। তাই এগুলো নট জাস্টিসিয়েবল, এগুলো এনফোর্সেবল ইন দ্য কোর্ট নয়। এটা হলো মেন ফান্ডামেন্টাল রাইটসের সাথে ডিফারেন্স, কারণ ফান্ডামেন্টাল রাইটসগুলো এনফোর্সেবল, বাট ডিপিএসপিগুলো এনফোর্সেবল নয়। ঠিক আছে? তাহলে আমি যদি একটু জাস্ট ছোটো করে আরেকবার বলে দিই ডিপিএসপি মানে কি। ডিপিএসপি হলো
কনস্টিটিউশন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে রাষ্ট্রকে। রাষ্ট্র তুমি যখন দেশের জন্য পলিসি বানাবে, যখন তুমি দেশের জন্য আইন বানাবে, এইগুলো মাথায় রেখে পলিসি বানাবে যাতে দেশের ওয়েলফেয়ার হয়, দেশের ভালো হয়। এইটার কথা ডিপিএসপিতে বলা আছে। ডিপিএসপি কি আমরা বুঝে গেলাম। এবার আমরা ডিপিএসপি সম্বন্ধে একটু আলোচনা করব। দেখো ডিপিএসপি বলার আগে একটু জাস্ট বলে দিই ডিপিএসপি আমাদের কোন পার্টে আছে। ডিপিএসপি পার্ট 4-এ আছে, ঠিক আছে। এটা একটা কনসেপ্ট। ডিপিএসপির কথা কোথায় বলা আছে, কোন পার্টে বলা আছে, ডিপিএসপির কথা পার্ট 4-এ বলা আছে। ডিপিএসপি কত থেকে কত আর্টিকেলস কভার করছে এটাও আমরা দেখে নেব। ডিপিএসপি কভার করছে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। আমরা এর আগের দিন মানে এর আগে যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে পড়েছিলাম, আমরা বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস হলো 12 থেকে 35, 36 থেকে 51 আর্টিকেল হলো ডিপিএসপি। এটা আমরা মাথায় রাখবো, পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51। এবং তারপর আমাদের যদি বলা হয় যে ডিপিএসপির কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি, এটাও পরীক্ষাতে আসে। ডিপিএসপির কনসেপ্ট আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। তাহলে ডিপিএসপির কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি, ডিপিএসপির কনসেপ্ট আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এই তিনটে ইনফরমেশন আমরা পড়ে নিলাম। এবার আমরা আর্টিকেলসগুলো নিয়ে 1 বাই 1 ডিসকাস করব। ফার্স্ট আর্টিকেল দেখো যেটা বলা আছে আর্টিকেল 36। আর্টিকেল 36-এর ডেফিনেশন অফ দ্য স্টেট, মানে রাষ্ট্রের ডেফিনেশনের কথা বলা আছে। রাষ্ট্র কি সেটার কথা আর্টিকেল 36-এ বলা আছে। দেখো এখানে যেটা মেন জিনিসটা বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো অলরেডি আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়েছি তখন কিন্তু আমরা স্টেটের ডেফিনেশন পড়েছি। কোন আর্টিকেলে সেটা ছিল আর্টিকেল 12-এ। তাই আর্টিকেল 12-এ স্টেটের যে ডেফিনেশন আছে, অর্থাৎ আমরা পড়েছিলাম যে আর্টিকেল 12-এ স্টেটের ডেফিনেশনের মধ্যে বলা আছে ইউনিয়ন লেজিসলেচার, কেন্দ্রীয় আইনসভা এবং কেন্দ্রীয় সরকার, সেটা স্টেটের আন্ডারে পড়ে। স্টেট লেজিসলেচার মানে রাজ্যের আইনসভা এবং রাজ্য সরকার, সেটা স্টেটের আন্ডারে পড়ে। এবং তার সাথে পড়ে আমাদের যে লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সেগুলো স্টেটের আন্ডারে পড়ে। আদার অথরিটি যেগুলোর কাজ গভর্নমেন্টাল ইন নেচার, ঠিক আছে। পাবলিক প্রাইভেট প্রপার্টি যেগুলো হয়, পাবলিক প্রাইভেট যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমরা জানি সেগুলো রাষ্ট্রের আন্ডারে পড়ে, তাই তো। এবং পিএসইউ যেগুলো কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত সংস্থা, যার মেজরিটি অফ দ্য শেয়ার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে পিএসইউ, সেগুলিও স্টেটের আন্ডারে পড়ে। তো স্পেসিফিক্যালি সেম একই ডেফিনেশন কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে বলা আছে। তাই আলাদা করে আর্টিকেল 36 পড়ার দরকার নেই। আর্টিকেল 36-এ স্টেটের যা ডেফিনেশন আছে আর আর্টিকেল 12-এ তোমরা অলরেডি পড়ে ফেলেছো, সেখানে স্টেটের যা ডেফিনেশন আছে দুটো সেম। তাহলে আমি বলতে পারি যে আর্টিকেল 36-এ স্টেটের ডেফিনেশন যেটা আছে এবং আর্টিকেল আমাদের 12-এ স্টেটের যে ডেফিনেশন আছে সেটা সেম অ্যাজ আর্টিকেল 36। তাহলে এটা হয়ে গেল স্টেটের ডেফিনেশন, আমরা ফার্স্ট আর্টিকেল পড়ে নিলাম। এরপর আমরা আর্টিকেল 37 যেটা আছে সেটা পড়ব। আর্টিকেল 37-এ যেটা আমরা স্পেসিফিক্যালি পড়ব, এখানে ডিপিএসপির ডেফিনেশন বলা আছে। ডিপিএসপির ডেফিনেশন অর্থাৎ যেটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, সেই ডিপিএসপির ডেফিনেশন তুমি পাবে কোথায় না আমাদের এই আর্টিকেল 37-এ। আর্টিকেল 37-এ কি বলা আছে একটু দেখে নিই। দ্য প্রভিশনস কন্টেন্ট ইন দিস পার্ট, দ্য প্রভিশনস কন্টেন্ট ইন দিস পার্ট শ্যাল নট বি এনফোর্সেবল। আচ্ছা ডেফিনেশনটা এটা একটু স্পেলিংটা ভুল আছে, একটু ঠিক করে দিই। এটা ডেফিনেশন কথাটা তো হয়, দেখো ডিপিএসপি ডেফিনেশনে কি বলছে, দ্য প্রভিশনস কন্টেন্ট ইন দিস পার্ট, এই পার্টে যে প্রভিশনগুলো আছে অর্থাৎ পার্ট 4-এ যে প্রভিশনগুলো আছে, নট এনফোর্সেবল বাই এনি কোর্ট, এটাকে কোনো কোর্টের দ্বারা এনফোর্স করা যাবে না। বাট দ্য প্রিন্সিপালস দেয়ার ইন লেট ডাউন, কিন্তু এখানে যে প্রিন্সিপালসগুলো আছে আর নেভারদালেস ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, যেটা অবশ্যই মানে ফান্ডামেন্টাল, আমাদের খুবই ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আমাদের মানুষজনকে গভর্নেন্স দেওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্ড ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট, এবং এটা রাষ্ট্রের একটা ডিউটি বা দায়িত্ব টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপালস ইন মেকিং লস, এবং এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আইন তৈরি করা, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে আর্টিকেল 37 নিয়ে যদি আমি আলোচনা করি, আর্টিকেল 37-এ স্পেসিফিক্যালি পরিষ্কার করে দুটো পয়েন্ট বলা আছে।
যে আর্টিকেল 37-এ পরিষ্কার করে বলা আছে যে ডিপিএসপিগুলো সেগুলো কিন্তু এনফোর্সেবল নয়, অর্থাৎ কোর্টের এগুলো আমরা মানে যদি রাষ্ট্র কোনো ইনস্ট্রাকশন ইমিডিয়েটলি ফলো না করে সেটার জন্য আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না। এটা 1 নম্বর পয়েন্ট। আর একটা পয়েন্ট এখানে বলা আছে যে রাষ্ট্রকে কিন্তু মাথায় রেখে ডিপিএসপিগুলোকে মাথায় রেখে পলিসি তৈরি করতে হবে, কারণ এটার কারণটা এটা স্পেসিফিক্যালি বলা আছে যে এগুলো খুব ফান্ডামেন্টাল ইন নেচার, মানে যেগুলো ডিপিএসপিতে বলা আছে সেগুলো খুব ফান্ডামেন্টাল। তাই রাষ্ট্র যদি মনে করে যে মানুষ এটা ফলো না করলে কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে না, তাই আমি এগুলোকে ফলো করব না, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ রাষ্ট্রের ডিউটির মধ্যে পড়ে, ডিপিএসপি হলো রাষ্ট্রের ফান্ডামেন্টাল ডিউটি, মানুষের ফান্ডামেন্টাল ডিউটিটা আমরা পরে পড়বো, সেটা পার্ট 4-এর ভেতরে আছে। ডিপিএসপি হলো রাষ্ট্রের ফান্ডামেন্টাল ডিউটি এই পলিসিগুলোকে অ্যাপ্লাই করা। যেটা এটা এটা ঠিক যে এগুলোকে আমরা কোর্টে এনফোর্স করতে পারি না, বাট এটা ডিউটির মধ্যে পড়ে রাষ্ট্রের যে রাষ্ট্র এগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশন অফ ডিপিএসপি হয়ে গেল। এবার আমরা পরপর আর্টিকেলসগুলো পড়বো। দেখো আর্টিকেল 38 আমরা যদি বলি, এখানে বলছে প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই সিকিউরিং সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। দেখো এই যে আমাদের প্রিএমবেল যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু আমরা 3টে জাস্টিসের কথা পড়েছিলাম, তাই তো? একটা হলো সোশ্যাল জাস্টিস, ঠিক আছে, একটা হলো সোশ্যাল জাস্টিস, একটা হলো পলিটিক্যাল জাস্টিস, আর একটা হলো তিন ধরনের জাস্টিসের কথা আমরা প্রিএমবেলে পড়েছিলাম এবং ডিপিএসপিতেও ঠিক সেম জাস্টিসের কথাই বলা আছে। একটা হলো সোশ্যাল জাস্টিস, একটা হলো পলিটিক্যাল জাস্টিস, আর একটা হলো ইকোনমিক জাস্টিস। এই 3 ধরনের জাস্টিসের কথা ডিপিএসপিতেও বলা আছে এবং প্রিএমবেলেও বলা আছে। বলা হচ্ছে প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানুষের ওয়েলফেয়ার করতে হবে কিভাবে না, সোশ্যাল জাস্টিস সিকিউর করে, পলিটিক্যাল জাস্টিস সিকিউর করে, ইকোনমিক জাস্টিস সিকিউর করে। দেখো সোশ্যাল জাস্টিস বলতে আমরা কি বুঝি, মানে ডিপিএসপির কোন আর্টিকেলে সোশ্যাল জাস্টিসের কথা বলা আছে? ডিপিএসপিতে প্রচুর আর্টিকেল এমন আছে যেখানে তোমরা সোশ্যাল জাস্টিসের কথা বলবে। যেমন আমি একটা আর্টিকেল বলছি, আমি যদি বলি আর্টিকেল 46-এর কথা, আর্টিকেল 46-এ বলা আছে এসসি এসটি ওবিসি তাদের জন্য কাজ করতে হবে রাষ্ট্রকে, তাহলে এখানে সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, ডিপিএসপিতে এই আর্টিকেল রয়েছে। আচ্ছা নেক্সট দেখো, আমি যদি পলিটিক্যাল জাস্টিসের কথা বলি, পলিটিক্যাল জাস্টিসের কথার মধ্যে সবচেয়ে ভালো আমি উদাহরণ বলতে পারি, আমাদের দেশে যারা সাধারণ মানুষ, যারা আমাদের দেশের নাগরিক, তারাই কিন্তু একমাত্র পাবলিক অফিস হোল্ড করতে পারে। ঠিক আছে, তারাই কিন্তু একমাত্র পাবলিক অফিস হোল্ড করতে পারে। এবং মাথায় রাখবে আমাদের দেশের যারা নাগরিক তারাই কিন্তু একমাত্র ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারে। মানে সাধারণ যারা মানুষ, মানে তার মধ্যে তো কিছু এলিয়েনও রয়েছে যারা আমাদের দেশে বসবাস করে, যারা অন্য দেশ থেকে ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছে, তারা কিন্তু পাবলিক অফিসও হোল্ড করতে পারবে না, তারা কোনো সরকারি চাকরিও করতে পারবে না, এবং তারা যদি চায়ও তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারবে না। তাই পলিটিক্যাল জাস্টিসের এক্সাম্পল তো অনেক আর্টিকেল আছে, ডিপিএসপির ভেতরেও রয়েছে। এছাড়া আমরা যদি বলি আর্টিকেল 326, আর্টিকেল 325 যেখানে ভোটিংয়ের কথা বলা আছে, ঠিক আছে, পাবলিক অফিসের কথা বলা আছে, ফান্ডামেন্টাল রাইটের যদি আমি বলি ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 16, সব জায়গাতেই তুমি পলিটিক্যাল জাস্টিস দেখতে পাবে। যদি ইকোনমিক জাস্টিসের কথা বলি, ইকোনমিক জাস্টিসের খুব ভালো এক্সাম্পল আমি বলতে পারি, ডিপিএসপির ভেতরেই একটা খুব ভালো আর্টিকেল আছে, আমরা পড়বো আর্টিকেল 39A। আর্টিকেল 39A-তে মেনলি এটাই বলা আছে যে যদি কোনো মানুষের কাছে কোর্টে যাওয়ার ক্ষমতা না থাকে, ধরো তোমাকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তো আমাকে তো আলটিমেট লয়ার প্রোভাইড করতে হবে, কারণ পুলিশ আমাকে কোর্টে প্রোভাইড করবে, আমিও কোর্টে যাব। কিন্তু কোর্টে শুধু তো গেলে হলো না, কাউকে দরকার যে আমার হয়ে অ্যাডভোকেসি করবে, তাই তো? তো স্পেসিফিক্যালি আমার কাছে যদি টাকা থাকে, আমি তাহলে বড় বড় অ্যাডভোকেট নিয়ে আমার হয়ে সে সওয়াল করবে, তাকে আমরা কোর্টে নিয়ে যাব। কিন্তু ন্যাচারালি আমার কাছে যদি টাকা না থাকে, আমি যদি ইকোনমিক্যালি একটু ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করি বা ইকোনমিক্যালি যদি উইকার সেকশন থেকে বিলং করি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ফ্রিতে লয়ার প্রোভাইড করার কথা আর্টিকেল 39-এতে বলা আছে, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। তাহলে আলটিমেট
যদি আমি ওভারঅল একটু ব্যাপারটাকে সামারাইজ করি, আর্টিকেল 38টা বলা হচ্ছে মানুষের ওয়েলফেয়ার করা হবে, মানুষকে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস দেওয়া হবে, অ্যান্ড টু মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম, স্টেটাস, ফেসিলিটি অ্যান্ড অপরচুনিটি। এবং যেটা করা হবে, ইনকাম লেভেলে যে ডিফারেন্সটা রয়েছে সেটাকে মিনিমাইজ করা হবে। আমাদের সমাজে যে একটা স্টেটাস, একটা যে প্রবলেম আছে সেটাকে যে গ্যাপটা রয়েছে সেটাকে মিনিমাইজ করা হবে। ফেসিলিটি, আমরা জানি কিছু কিছু সমাজের মানুষ তারা অনেক বেশি ফেসিলিটি এনজয় করে, কেউ কেউ কম করে, সেই গ্যাপটাকে এনজয় করা হবে, কমানো হবে। এবং অপরচুনিটি যেটা, সেই গ্যাপটাকেও কমানো হবে। তো ওভারঅল আর্টিকেল 38 কিন্তু একটা আমি বলতে পারি সামারি অফ ডিপিএসপি, মানে ডিপিএসপিতে কী হবে সেটার কথা কিন্তু আর্টিকেল 38-এ বলা আছে। এটাকে অ্যাজ এ সামারি অফ ডিপিএসপি হিসেবে আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে, তাহলে আর্টিকেল 38 অবধি হয়ে গেল। নেক্সট আর্টিকেলে আমরা চলে যাই, আর্টিকেল 39। এখানে অনেকগুলো প্রভিশনের কথা বলা আছে, সেটাকে আমরা 1 by 1 পড়বো। দেখো, প্রথমে আর্টিকেল 39-এ যেটা বলেছে, দ্য স্টেট শ্যাল ইন পার্টিকুলার ডিরেক্ট ইটস পলিসিস টুয়ার্ড সিকিউরিং। কোনগুলোকে সিকিউর করার কথা বলছে? 1 নম্বর পয়েন্ট বলছে রাইট টু অ্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড টু অল সিটিজেন। অর্থাৎ বেসিক অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড মানে হলো বেসিক লাইভলিহুড, একজন মানুষ যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেটাকে প্রোভাইড করতে হবে। এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুডের মধ্যে আমরা বলতে পারি বেসিক একদম যেটা দেওয়া হয়, ধরো খাদ্য, বস্ত্র, বাসস্থান যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেটা রাইট টু লাইভলিহুড, সেটাকে প্রমোট করা হয়। এবার এই যে বারবার ছেলেমেয়েদের মনে একটা প্রশ্ন আসে যে ডিপিএসপিগুলোকে তো আলটিমেট এনফোর্স করা যায় না কোর্টে, তাহলে এগুলো কি আদৌ মেনে চলে রাষ্ট্র? তার বেস্ট এক্সাম্পল হলো আজকে আমাদের ডিপিএসপিগুলো মেনে চলা হয় বলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা একটা ইম্পর্টেন্ট স্কিম আমরা বলতে পারি। তারপর ধরো বেসিক এই যে খাবার প্রোভাইড করা হচ্ছে, রেশন সিস্টেম। তারপর ধরো মানুষকে কম 2 টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে, সাবসিডি যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো তো অবভিয়াসলি মানুষের লাইভলিহুড যাতে প্রপার হয় সেটার জন্য দেওয়া হচ্ছে। কারণ সবার পক্ষে দামি খাবার খাওয়া সম্ভব নয় বলেই 2 টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে, রেশন দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো স্কিম আনা হয়েছে। তাহলে লাইভলিহুডের জন্য কিন্তু রাষ্ট্র কাজ করে। একদম যে ডিপিএসপিগুলো রাষ্ট্র এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দেয়, ব্যাপারটা কিন্তু তা নয়। তাহলে কিন্তু এই আর্টিকেলসগুলোকে ইমপ্লিমেন্ট করা হতো না। আমি তোমাদেরকে এর ফিউচারে যে মানে এরপরে যে আর্টিকেলসগুলো পড়বো তার ইমপ্লিমেন্টেশনও বলবো। নেক্সট দেখো যেটা বলছে, 82-তে বলা আছে দ্য স্টেট শ্যাল অ্যাভয়েড কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন ফিউ হ্যান্ডস। কিছু মুষ্টিমেয় মানুষের হাতে সমস্ত সম্পত্তি সেটা চলে যাবে, রাষ্ট্রীয় সম্পত্তি কিছু মুষ্টিমেয় মানুষের হাতে থাকবে, সেটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের যে সম্পত্তি রয়েছে, রাষ্ট্রের যে সম্পত্তি রয়েছে, সেটা যাতে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় সেটার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে অ্যাভয়েড করা হবে যাতে ওয়েলথ কিছু মানুষের হাতে কনসেন্ট্রেট না করে। এবং এর বেস্ট এক্সাম্পল আমি তোমাদের জন্য বলতে পারি অ্যাবলিশন অফ জমিনদারি পলিসিকে যে অ্যাবলিশ করা হয়েছে তার বেস্ট এক্সাম্পল হলো এই পার্টিকুলার আর্টিকেলটা। নেক্সট দেখো যেটা বলছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন। ছেলে এবং মেয়েদের মধ্যে একটা জেন্ডার গ্যাপ স্পেসিফিক্যালি আমরা বলি যখন আমরা দেখি সমকাজে সমবেতন একটা ছেলে আর মেয়ে পায় না। ধরো তুমি যদি গ্রামের দিকে যাও, ঘুঁটে দেওয়ার কাজ, সেখানে দেখা যাচ্ছে একটা ঘুঁটে দেওয়ার কাজে একটা ছেলে পাচ্ছে 100 টাকা আর একটা মেয়ে পাচ্ছে 50 টাকা। তাহলে এই যে জেন্ডার গ্যাপটা রয়েছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক যেটা মেনটেন করা হয় না প্রপারলি, সেটাকে যাতে মেনটেন করা হয় তার জন্য রাষ্ট্র কাজ করবে। নেক্সট দেখো যেটা বলছে, প্রিভেনশন অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স। যারা আমাদের হেলথ রয়েছেন, মানে যারা আমাদের কর্মী রয়েছেন, ঠিক আছে, তাদের যাতে হেলথ ঠিক থাকে, তারা যাতে সুস্থ থাকে সেটার ব্যবস্থা করতে হবে। যেমন ধরো আমাদের যে গ্রুপ ইন্স্যুরেন্স হয়, ঠিক আছে, আমাদের যারা যারা কর্মচারী তারা যে প্রোটেকশন পায়, যেমন ধরো এরপর একটা আর্টিকেল আছে আর্টিকেল 42, সেখানেও আমরা দেখব যারা দমকলে কাজ করে তারা দেখবে তারা কিছু ওই জ্যাকেট পায়, ঠিক আছে, হেলমেট তারা ইউজ করে, যারা খনিতে কাজ করে, মাইনে কাজ করে, তারা হেলমেট ইউজ করে, সামনে একটা লাইট থাকে। এই যে হেলথ প্রিভেন্ট করা, সেটাও কিন্তু রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে। আর তার সাথে 42nd অ্যামেন্ডমেন্টে একটা নতুন পয়েন্ট অ্যাড করা হচ্ছে, চিলড্রেন অ্যান্ড ইউথ শুড নট বি এক্সপ্লয়েটেড। বাচ্চাদের যাতে এক্সপ্লয়েট না করা হয়, অত্যাচার না করা হয়, সেটাকে মেক শিওর করতে হবে। অ্যান্ড হেলদি ডেভেলপমেন্ট ফর চিলড্রেন, এবং বাচ্চারা যাতে প্রপারলি
ডেভেলপড হতে পারে সেটার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকে করতে হবে। আর্টিকেল 39 খুব ইজি আর্টিকেল। টিপিএসপির আর্টিকেল ট্র্যাডিশনালি খুব সোজা, জাস্ট একটু এক্সাম্পলসগুলো মাথায় রাখা এবং রাষ্ট্র কীভাবে এগুলোকে অ্যাপ্লাই করেছে সেগুলোকে একটু মাথায় রাখা, কারণ সেগুলোর প্রশ্নও তোমাদের পরীক্ষাতে আসে। আর্টিকেল 39-এর পরে আমরা নেক্সট আর্টিকেলে চলে যাই, যেটা আমি আলোচনা করছিলাম তোমাদের সাথে, আর্টিকেল 39A। দেখো ক্যাপিটাল এ মানে হলো এই আর্টিকেলটা ছিল না আগে, এটা পরে অ্যাড করা হয়েছে। এটা অ্যাড করা হয়েছে, ইট হ্যাজ বিন অ্যাডেড ইন ডিপিএসপি বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। অর্থাৎ 42তম সংবিধান সংশোধনী আইন 1976 সালে ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, মানে এমার্জেন্সি তো প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে না, প্রাইম মিনিস্টার সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। সেই সময় যে মিনি কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাড হয়েছিল, তার মাধ্যমে আর্টিকেল 39A এই আর্টিকেলটা অ্যাড হয়েছিল। এখানে যেটা বলা আছে, প্রমোটস ইকুয়াল জাস্টিস দিতে হবে অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পিওর, এবং তার জন্য যারা গরিব মানুষ তাদেরকে বিনা পয়সায় কিন্তু আইনি সহায়তা করতে হবে। অর্থাৎ তোমার কাছে যদি লয়ার হায়ার করার টাকা না থাকে, তাহলে অন দ্যাট কেস অ্যাডভোকেট হায়ার করার না টাকা থেকে রাষ্ট্র তোমাকে কিন্তু বিনা পয়সায় অ্যাডভোকেট প্রোভাইড করবে, যাতে তুমি জাস্টিস পাও। ঠিক আছে, কারণ ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটের মেন উদ্দেশ্য কি? মানুষকে ইকুয়ালিটি দেয়া, মানুষকে জাস্টিস দেয়া, মানুষকে লিবার্টি দেয়া, যেটার কথা প্রথমে অবজেক্টিভ রেজলিউশনে বলা হয়েছিল জওহরলাল নেহরুর, এবং যেটার কথা প্রিএমবেলেও বলা হয়েছে। আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভসের মধ্যে সেগুলো রয়েছে। নেক্সট দেখো, আমরা চলে যাই, নেক্সট আর্টিকেল হলো আর্টিকেল 40। দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট, যাতে সেলফ গভর্নমেন্ট মানুষকে দেয়া যায়। ঠিক আছে, সেলফ গভর্নমেন্টের একটা ইউনিট হিসেবে ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে হবে। দেখো, ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে হবে, এটার কথা আর্টিকেল 40-তে বলা আছে। আর আদতে ভিলেজ পঞ্চায়েত কবে তৈরি হয়েছে যদি আমি বলি, বা পঞ্চায়েত কবে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল সেটা যদি বলি, তাহলে সেটা হয়েছিল 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 সালে পাস হয়, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। এবং এটা এনাক্টমেন্ট মানে এনাক্ট হয়েছিল 92 সালে, এবং এই আইনটাই এনফোর্স হচ্ছে 24 এপ্রিল 1993। এটা এই আইনটা যেটা হচ্ছে সেটা এনফোর্স হচ্ছে। তাহলে তোমরা মাথায় রাখবে, এই যে আর্টিকেল 40-তে পঞ্চায়েত তৈরি করতে হবে কেন? যাতে মানুষ সেলফ গভর্নেন্সের মাধ্যমে মানুষের কাজ হয়। এবার সেলফ গভর্নেন্সের উদাহরণ কি, সেটাও গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা অ্যাড করা হয়েছে, আমরা পরে পড়ব। সেলফ গভর্নমেন্টের বেস্ট এক্সাম্পল আমরা বলতে পারি গ্রাম সভা। গ্রাম সভা, গ্রাম সভা বলতে কি বোঝায়? গ্রাম সভা বলতে যেটা বোঝায় সেটা হলো গ্রাম সভা। গ্রাম সভা কিন্তু এই প্রভিশনটা পরে অ্যাড করা হয়েছে আর্টিকেল 243A, যেটা পার্ট 9-এর ভেতরে পঞ্চায়েতের ভেতরে আছে, সেখানে গ্রাম সভার কথা বলা আছে। গ্রাম সভা ব্যাপারটা কি? গ্রামের যারা মানুষ তাদেরকে নিয়ে তৈরি হয় গ্রাম সভা, আর গ্রামের যারা মানুষ সেই গ্রাম সভার যে মিটিং হয় সেখানে ঠিক করে যে পঞ্চায়েত কী কী কাজ করবে। ধরো তুমি সুন্দরবনের গ্রামে যদি চলে যাও, সেখানে নদী বাঁধ একটা ইম্পর্টেন্ট বিষয়। বাঁকুড়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির গ্রামে যদি চলে যাও, সেখানে হাতি একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ হাতি এসে গ্রামে ঢুকে গিয়ে গ্রাম ভেঙে দেয়। তাহলে আমার বক্তব্যটা হলো, গ্রাম সভা যারা গ্রামের ভোটার, যারা গ্রামের ইলেক্টোরেট, তাদেরকে দিয়ে গ্রাম সভা তৈরি হবে। আর গ্রাম সভা মেন কাজ কি করবে? যে পঞ্চায়েত কি কাজ করবে, যে পঞ্চায়েত নির্বাচিত মানুষের দ্বারা, সেই পঞ্চায়েত কি কাজ করবে সেটা গ্রাম সভা ঠিক করবে। তার মানে কি, এখানে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থা দেখতে পাচ্ছি। তাহলে আর্টিকেল 40-তে যেটা বলা হচ্ছে যে পঞ্চায়েত তৈরি করতে হবে, এবং পঞ্চায়েত তৈরি করার মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে হবে। ঠিক আছে, কারণ গ্রামের মানুষকে আদারওয়াইজ দিল্লি থেকে বা কলকাতা থেকে বসে তুমি পরিষেবা দিতে পারবে না। অর্থাৎ তোমাকে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। যদি এই হয় কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে আলটিমেট কি হবে? পরিষেবাটা ডিসেন্ট্রালাইজড হবে। পরিষেবাটা কি হবে? ডিসেন্ট্রালাইজড হবে। ঠিক আছে, এইটার কথা আলটিমেট আর্টিকেল 40-তে বলা হয়েছে। এবং খেয়াল করে দেখো, 1950 সালে আমাদের কনস্টিটিউশন এনফোর্স হলেও তার কিন্তু 43 বছর পরে 1993-তে গিয়ে আমরা কিন্তু
কনস্টিটিউশন স্ট্যাটাস, সাংবিধানিক স্বীকৃতি পঞ্চায়েতকে দিতে পারছি। পঞ্চায়েতকে আগে ছিল না, পঞ্চায়েত আগে ছিল। ফর এক্সাম্পল আমি যদি বলি, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে, রাজস্থানে একটি ডিস্ট্রিক্ট আছে যার নাম হলো নাগৌর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে কিন্তু অনেক আগে পঞ্চায়েত তৈরি হয়ে যায়। যদি আমি তোমাদেরকে ডেটটা বলি, ডেটটা হলো তোমার 2 অক্টোবর 1959, 1959 সালের 2 অক্টোবর রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে কিন্তু পঞ্চায়েত তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেই পঞ্চায়েতের কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না। পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে যখন 73তম সংবিধান সংশোধনী আইন পাস হচ্ছে 92 সালে, এবং যে আইনটা এনফোর্স হচ্ছে 93 সালে। তাহলে আর্টিকেল 40 আমরা পড়ে ফেললাম। নেক্সট আর্টিকেল দেখো কি বলছে, আর্টিকেল 41। আর্টিকেল 41-এ কি বলা হয়েছে? আর্টিকেল 41-এ বলা হয়েছে পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস অ্যান্ড ডিসেবিলিটি। অর্থাৎ আমি যদি বাংলায় বলি, পেনশন, পেনশন হলো বেস্ট এক্সাম্পল অফ আর্টিকেল 41, কারণ পেনশন কখন দেওয়া হয়? বয়স্ক যারা হয় তাদেরকে দেওয়া হয়, এবং সবসময় যারা সরকারি চাকরি করে তারা পেনশন পায়। তো এমন তো নয় যে শুধু সরকারি কর্মচারীরাই পাবে, তাই জন্য দেখবে বয়স্কদের বয়স্ক ভাতা দেওয়া হয়। আনএমপ্লয়েড মানে বেকারদেরকে বেকার ভাতা দেওয়া হয়। তাহলে এই যে বেকার ভাতা, বয়স্ক ভাতা, এইগুলো যে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটা আর্টিকেল 41-এ বলা আছে। কিন্তু মাথায় রাখতে হবে, সরকার ততক্ষণ অবধি এই ভাতা প্রোভাইড করবে, এই সাহায্য প্রোভাইড করবে যতক্ষণ সরকারের কাছে সেই ইকোনমিক স্টেবিলিটি রয়েছে। কারণ সরকার এই ভাতা দিতে বাধ্য নয়। সরকার যদি মনে করে যে আমার কাছে সেই ইকোনমিক স্টেবিলিটি নেই, আমার কাছে সেই টাকা নেই যে আমি মানুষকে টাকা বন্টন করব, দেবে না। বিকজ আলটিমেট সরকার যদি পেনশন বন্ধ করে দেয়, বেকার ভাতা বন্ধ করে দেয়, বার্ধক্য ভাতা বন্ধ করে দেয়, আমরা কিন্তু সরকারের এগেনস্টে কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না, কারণ ডিপিএসপিগুলো এনফোর্সেবল নয়। সরকারের কাজ দেয়া, যদি দেয়া হয় খুব ভালো, যদি নাও দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু কিছু করা যাবে না। আর্টিকেল 41 হয়ে গেল। নেক্সট আর্টিকেলে আমরা চলে যাই, আর্টিকেল 42। দ্য স্টেট শ্যাল মেক প্রভিশন ফর সিকিউরিং জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সিকিউরিং জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন ফর ওয়ার্ক, এটা 1 নম্বর পয়েন্ট। আর একটা হলো মেটারনিটি রিলিফ, এটা 2 নম্বর পয়েন্ট। দেখো প্রথম পয়েন্টে যেটা বলতে চেয়েছে সেটা হলো তোমার যে কর্মক্ষেত্র, একজন মানুষের যে কর্মক্ষেত্র, সেখানে সে যাতে ভালোভাবে কাজ করতে পারে, প্রপারলি কাজ করতে পারে, তার যাতে কোনো রকম শারীরিকভাবে সমস্যা না হয় এবং মানসিকভাবে সমস্যা না হয়, দুটোকেই কিন্তু দেখার দায়িত্ব রাষ্ট্রের। ওই যে আমি তোমাদের একটু আগে বলছিলাম, এই যে হেলমেট পরতে হয় যারা দমকলে কাজ করে, জ্যাকেট প্রোভাইড করা হয়, ঠিক আছে। যেমন ধরো যারা ডাক্তার বা মেডিকেল জায়গাতে রয়েছে তাদেরকে গ্লাভস প্রোভাইড করা হয়, অ্যাপ্রন প্রোভাইড করা হয়। যারা খনিতে কাজ করে তাদেরকে জ্যাকেট, তাদেরকে হেলমেট, হেলমেটের সামনে লাইট দেওয়া আছে, সেগুলো প্রোভাইড করা হয়। এগুলো কি আলটিমেট, যাতে একটা প্রপার জাস্ট এবং একটা হিউম্যান কন্ডিশন থাকে কাজের জায়গায়। এবং সেকেন্ডটা বলা হচ্ছে মেটারনিটি রিলিফ। মেটারনিটি রিলিফ বলতে আমি বলতে পারি, যদি একজন মানুষ প্রেগনেন্ট হয়, যদি একজন মহিলা প্রেগনেন্ট হয়, সেই সময় কিন্তু সে একটা ছুটি পাবে। এবার কতদিনের ছুটি পাবে না ছুটি পাবে সেটা পার্লামেন্ট আইন করে ঠিক করবে, কারণ ডিপিএসপি 42, আর্টিকেল 42-কে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমাদের দেশে। এখনো পর্যন্ত আমাদের দেশে যদি মেটারনিটি আইন বলি, মেটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, 2017 সালে পার্লামেন্ট এই আইনটা পাস করিয়েছে, যেটা এনফোর্স হয়ে গেছে 2017-র 1 এপ্রিল। সেখানে কিন্তু বলা হয়েছে 6 মাসের ন্যূনতম ছুটি প্রেগনেন্সির সময় দিতে হবে। পোস্ট প্রেগনেন্সি বা প্রি প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা হওয়ার পরে 6 মাসের ছুটি দিতে হবে। তারপরেও যদি কোনো মহিলা মনে করে তার ছুটি দরকার, তাকে ছুটি প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে প্রথম যে 6 মাসের ছুটিটা, সেখানে সে বেতন পাবে, অর্থাৎ পেড লিভস। আর পরের যে 6 মাসের ছুটি বা পরে যে ছুটিটা সে পাচ্ছে, সেটা আনপেড লিভস হিসেবে হবে, অর্থাৎ সে কোনো বেতন পাবে না, কিন্তু সে ছুটি পাবে, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে না। এটা হলো বর্তমানে আমাদের দেশে আইন। এবং যেটা শুধুমাত্র যে সরকারি প্রতিষ্ঠানগুলো মেনে চলবে তা নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও মেনে চলার কর্তব্য। অবভিয়াসলি সব প্রতিষ্ঠান হয়তো মেনে চলে না, বাট বেশিরভাগ বড় বড় অর্গানাইজেশন কিন্তু ভারতবর্ষে এটা মেনে চলে। আর আমি যদি জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন রিলেটেড একটা আইন বলি, তাহলে আমরা বলতে পারি সেফটি প্রভিশন আন্ডার দ্য ফ্যাক্টরি অ্যাক্ট 1948। এই যে ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে, সেখানে যে সেফটি রিলেটেড যে আইন, সেটাও কিন্তু পার্লামেন্ট পাস করেছে। অর্থাৎ আর্টিকেল 42-কেও কিন্তু ইমপ্লিমেন্ট করেছে রাষ্ট্র। তার প্রমাণ হলো এই আইনগুলো, তার প্রমাণ হলো এই পলিসিগুলো। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 43। এখানে দেখো কি বলছে,
দ্য স্টেট শ্যাল এনডিভিয়ার টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রিজ অন অ্যান ইন্ডিভিজুয়াল অর কোঅপারেটিভ বেসিস ইন রুরাল এরিয়াস। কটেজ ইন্ডাস্ট্রি মানে কি? কুটির শিল্প। কুটির শিল্পকে প্রমোট করতে হবে। সেটা যদি একজন ব্যক্তিগতভাবে কোনো শিল্পকে প্রমোট করে সেক্ষেত্রেও হতে পারে, যদি সমষ্টিগতভাবে কোনো কাজ হয় সেক্ষেত্রেও হতে পারে। এবং কুটির শিল্পকে প্রমোট করার কিন্তু কথা প্রথম গান্ধীজি বলেছিলেন। গান্ধীজি প্রথম বলেছিলেন যে ফরেন গুডস যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে এবং ফরেন গুডসকে বয়কট করে আমাদের যে দেশীয় দ্রব্য সেটাকে কিন্তু প্রোডাকশন করতে হবে। তোমরা দেখেছো স্বদেশী আন্দোলন যদি বলি তার এক্সাম্পল। তারপর যদি তোমরা দেখো গান্ধীজি খাদি বস্ত্র তৈরির কথা বলেছিলেন, সেটাও তার এক্সাম্পল। এছাড়া প্রচুর এক্সাম্পল বলা যায়। বর্তমানে আমাদের নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেন আত্মনির্ভর ভারত। তার জন্য কিন্তু কুটির শিল্পকে প্রমোট করতে হবে। আজকে যদি তুমি বলো মেক ইন ইন্ডিয়া, তার জন্য কিন্তু কুটির শিল্পকে প্রমোট করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের কথা আমি যদি বলি তাহলে তোমরা জানো নদিয়া জেলার শান্তিপুর কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য বিখ্যাত। সিল্ক শিল্পের জন্য, সিল্কের শাড়ির জন্য বিখ্যাত হলো আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। তারপর ধরো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় যে বাজি শিল্প রয়েছে সেগুলো কিন্তু সব কুটির শিল্পের এক্সাম্পল। এবং শুধু তাই নয়, আমাদের এই কুটির শিল্পকে, কটেজ ইন্ডাস্ট্রিকে কিন্তু প্রমোট করার কথা বলা হচ্ছে। মানে কুটির শিল্প মানেই যে শুধু ওই মেঝে থেকে বাড়ির যে উঠোন সেখান থেকে উঠে আসবে তা নয়। এই সমস্ত আমি যে তোমাদেরকে তাঁতের শিল্পের কথা বলছি বা সিল্কের শিল্পের কথা বলছি, এগুলো কিন্তু এখন বড় বড় ইন্ডাস্ট্রির হাবে পরিণত হচ্ছে। কারণ কটেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে হবে যাতে আমরা নিজেরা আমাদের দ্রব্য তৈরি করতে পারি। তাহলে যেটা হবে, বাইরে থেকে আমাদের যে এক্সপোর্ট করার প্রবণতা, ইম্পোর্ট করার প্রবণতা, অর্থাৎ বাইরের ওপরে আমাদের যে ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু অনেকটা আমরা কমাতে পারবো। আর্টিকেল 43। এবার এই রিলেটেড যা যা কাজ রাষ্ট্রকে করতে হবে, কারণ কনস্টিটিউশন রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিচ্ছে ডিপিএসপির মাধ্যমে যে কটেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে হবে। এবার রাষ্ট্র কতটা করতে পারবে তার উপর সবটা ডিপেন্ড করছে। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে আর্টিকেল 43A। এ মানে নতুন আর্টিকেল অ্যাড হয়েছে। দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ। এটা অ্যাডেড হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 মাধ্যমে, যেখানে বলছে রাষ্ট্র ম্যানেজমেন্টে কাজ করবে। মানে ম্যানেজমেন্টের যে লেভেল, সেই লেভেলে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, একটা সিম্পল জিনিস আমরা ভাবি, তাহলেই বুঝতে পারবো কনসেপ্ট অফ প্রমোশন অ্যাকচুয়ালি আর্টিকেল 43A। ধরো একজন মানুষ, সে একজন গ্রুপ ডি স্টাফ হিসেবে বা অ্যাজ এ নর্মাল লেবার সে জয়েন করেছে। তা জয়েন করার পর তার যদি স্কিল সেট থাকে তাহলে তার কেন প্রমোশন হবে না? সেটার কথাই বলা হচ্ছে যে একজন মানুষ সে যখন নর্মাল পার্সন হিসেবে জয়েন করছে, তার কাছে কিন্তু সেই পলিসি থাকা উচিত যাতে সে একটু উঁচু লেভেলে ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। আর্টিকেল 43A, এটা নিয়ে তো বেশি বলার কিছু নেই। নেক্সট দেখো যেটা আর্টিকেল বলা হয়েছে আর্টিকেল 44। এই আর্টিকেলটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে এবং বর্তমানে এটা কিন্তু নিউজেও থাকে, তাই এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। দ্য স্টেট শ্যাল এনডিভিয়ার টু সিকিউর ফর দ্য সিটিজেন এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। গোটা দেশে একটা ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা বলা হচ্ছে আর্টিকেল 40-তে। গোয়া ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া ওয়্যার ইউনিফর্ম সিভিল কোড প্রিভেলস। গোয়া হলো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে অফিসিয়ালি ইউনিফর্ম সিভিল কোড আছে। রিসেন্টলি ইউনিফর্ম সিভিল কোড যে বিলটা, সেটা কিন্তু উত্তরাখণ্ডের সরকারও পাস করিয়েছে, বাট সেটা কিন্তু অফিসিয়ালি শুরু হয়নি। আচ্ছা, এবার যদি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটু কথা বলতে হয় তাহলে তোমাদেরকে 5 মিনিট একটু আলোচনা করতে হবে। দেখো, আমি একটা স্লাইড নিই। প্রথমে আমি বলি ক্রিমিনাল কোডস। আমাদের তো মেনলি দু ধরনের আইন হয়, ক্রিমিনাল আইন যেগুলোকে বাংলায় আমরা বলি ফৌজদারি আইন, এবং সিভিল কোডস যেগুলোকে আমরা বলি বাংলায় দেওয়ানি আইন, তাই তো? তাহলে ক্রিমিনাল কোডসের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে পরিষ্কারভাবে আমি যদি বলি, সেখানে কিন্তু ইউনিফর্মিটি রয়েছে। এগুলো কিন্তু ইউনিফর্ম, ঠিক আছে? এগুলো কিন্তু ইউনিফর্ম। তুমি ধরো আজকে যে মানুষটা হিন্দু, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে তার যে শাস্তি হয়, যে মুসলমান তারও সেই শাস্তি হয়, যে খ্রিস্টান তারও সেই শাস্তি হয়, যে জেন তারও সেই শাস্তি হয়, যে শিখ তারও সেই শাস্তি হয়, যে পার্সি তারও সেম শাস্তি হয়। বা তুমি যদি ধরো SC ST হও, তাতে কিছু যায় আসে না, কারণ ক্রিমিনাল অফেন্সগুলোর ক্ষেত্রে আমাদের দেশে সেম শাস্তি সবার জন্য প্রযোজ্য, ইউনিফর্মিটি রয়েছে।
কিন্তু আমি যদি সিভিল কোডসের ক্ষেত্রে গেলে বলি, সিভিল কোডসের ক্ষেত্রেও ইউনিফর্মিটি রয়েছে, কিন্তু সিভিল কোডসের মধ্যে যদি এতগুলো সিভিল কোডস হয়, তার মধ্যে কিছু এমন আইন আছে আমাদের দেশে যেগুলো কিন্তু ইউনিফর্ম নয়। এই জায়গাগুলো আমি যদি বলি, এই জায়গাটা এটা ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম, এটা ইউনিফর্ম নয়। এবার নন ইউনিফর্ম মানে ইউনিফর্ম নয় কোনগুলো যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ফর এক্সাম্পল আমি বলবো এই আইনগুলোকে আমরা স্পেসিফিক্যালি বলি পার্সোনাল লজ। এই আইনগুলোকে আমরা বলি পার্সোনাল লজ। পার্সোনাল লগুলো কিন্তু বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন। ফর এক্সাম্পল আমি বলতে পারি পার্সোনাল ল এর ক্ষেত্রে আমি যদি বলি, হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ল কোড রয়েছে, ঠিক আছে, হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ল কোড রয়েছে, মুসলিমদের ক্ষেত্রে শরিয়াত রয়েছে, খ্রিস্টানদের ক্ষেত্রে খ্রিস্টান ল কোড রয়েছে। এবং কোন ব্যাপারে ডিফারেন্সটা রয়েছে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো ম্যারেজের ক্ষেত্রে কিন্তু ইউনিফর্ম ল নেই, সেখানে পার্সোনাল ল চলে। ডিভোর্সের ক্ষেত্রে ইউনিফর্ম ল নেই, সেখানে পার্সোনাল ল চলে। আমি যদি বলি মেনটেনেন্স, অর্থাৎ ডিভোর্সের পরে এই যে স্ত্রীর দায়িত্ব নেওয়া বা তাকে যে টাকা প্রোভাইড করা হয়, মেনটেনেন্স, সেটাই কিন্তু ইউনিফর্মিটি নেই। এছাড়া ধরো এই যে প্রপার্টি রিলেটেড যে আইন রয়েছে, প্রপার্টি রিলেটেড যে আইন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই। অর্থাৎ সিভিল কোডের মধ্যে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু নন ইউনিফর্ম, এগুলো ইউনিফর্ম নয়। আর এই জায়গায় কিন্তু হিন্দুদের জন্য আলাদা আইন রয়েছে, খ্রিস্টানদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা 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 আইন রয়েছে। অর্থাৎ সিভিল কোডসগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আইন আছে যেগুলো আমাদের দেশে ইউনিফর্ম, কিছু কিছু আইন আছে যেগুলো আমাদের দেশে ইউনিফর্ম নয়। যেগুলো ইউনিফর্ম নয় সেগুলোকে সেম করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যেই জায়গাগুলো অর্থাৎ পার্সোনাল লগুলোকে সেম করার কথা বলা হচ্ছে, ইউনিফর্মিটি আনার কথা বলা হচ্ছে। কোথায় না আর্টিকেল 44-এ। তাহলে আমরা যদি বলি দ্য স্টেট শ্যাল এনডিভিয়ার টু সিকিউর, রাষ্ট্রকে সিকিউর করতে হবে কোনটা না ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড সিকিউর করতে হবে গোটা দেশে। গোয়া হলো একমাত্র রাজ্য, যেহেতু গোয়াতে তোমরা জানো দীর্ঘকালীন একটা পর্তুগিজ শাসন ছিল 1961 সাল অবধি, তাই গোয়াতে ইউনিফর্ম সিভিল কোড প্রথম থেকেই আছে, কিন্তু অন্যান্য রাজ্যেতে ইউনিফর্ম সিভিল কোড নেই। অর্থাৎ সেখানে পার্সোনাল লজগুলো আলাদা, যেটা গোটা ভারতবর্ষে আছে। রিসেন্টলি অবশ্য উত্তরাখণ্ড সরকার তারা ইউনিফর্ম সিভিল কোড একটা বিল পাস করিয়ে তারা চেষ্টা করছে উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড করা, কিন্তু উত্তরাখণ্ড খুব ছোট একটা পাহাড়ি রাজ্য, উত্তরাখণ্ড দিয়ে তো গোটা ভারতকে বিচার করা যাবে না। এই একটা ডিপিএসপি যেটা কিন্তু এখনো আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, বিকজ বুঝতেই পারছো এটা একটা ধর্মের ব্যাপার, রিলিজন রিলেটেড ব্যাপার। ইন্ডিয়া ইজ এ মানে ভারত এমন একটা দেশ, আমরা বলি ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ডাইভার্সিটি। তাই মানে ভারতে তো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তাই সেখানে ইউনিফর্মিটি আনা একটা সেন্সিটিভ ইস্যু। তাই এটা একটু চ্যালেঞ্জিং রাষ্ট্রের পক্ষে, বাট দেখা যাক, সেটাও হয়তো হবে, কারণ এই রিলেটেড অনেক ডেভেলপমেন্ট কিন্তু রিসেন্টলি হয়েছে তোমরা জানো। যেমন ট্রিপল তালাক আইন করা হয়েছে, এটাও কিন্তু একটা পার্সোনাল ল এর মধ্যেই পড়ে। কিন্তু এই একবার যেটাকে তালাকি বিদ্যাত বলে, অর্থাৎ 3বার তালাক বলে ডিভোর্স করে দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আমাদের দেশে এখন আর পসিবল নয়, কারণ সেটা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা ইউনিফর্মিটির দিকে যাচ্ছি, এটা হয়তো একদিনে পসিবল নয়, কিন্তু এটা সময় লাগবে, বাট এটাও হয়তো ফিউচারে হয়ে যাবে। কারণ ডিপিএসপিগুলো মেনলি ফিউচারিস্টিক প্রিন্সিপালের কথা মাথায় রেখেই তো হয়, এটার কথা এখানে বলা হয়েছে। এই অবধি আজকে আমরা আর্টিকেল 44 অবধি পড়লাম। ডিপিএসপির যে নেক্সট পার্ট 2, সেখানে আমরা আর্টিকেল 45 থেকে ডিটেলে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।